আসসালামু আলাইকুম। ইফতার সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ক্ষমতায় আরোহণের প্রথম ১৮০ দিন যে কোনো সরকারের জন্যই এক ধরনের হানিমুন পিরিয়ড। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনীতিতে গতি ফেরানো, জ্বালানি সংকট মোকাবেলা ও কর্মসংস্থান তৈরি তারেক রহমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি। বিএনপি সরকারের ৬ মাসে অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সরকার গঠনের পরপরই মালয়েশিয়া ও চীন সফর বিএনপি সরকারের বড় সাফল্য বলে মনে করেন কূটনীতিকরা। ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্কে যে দর কষাকষি চলছে তাকেও কূটনীতির মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে কেমন কাটল সরকারের ৬ মাস, জানাচ্ছেন খান আলামিন। দীর্ঘ স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট হওয়া জনগণ বিশাল ব্যবধানে বিএনপিকে বিজয়ী করে ক্ষমতায় বসায়। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। তাই তারেক রহমান সরকারের কাছে জনপ্রত্যাশাও আকাশচুম্বী। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই জন আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে ৬ মাসের অগ্রাধিকার কর্মসূচি ঠিক করে দেন, যার মধ্যে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা, বিনিয়োগ স্থবিরতা কাটানো, কর্মসংস্থান সৃষ্টি, বাজারে স্বস্তি ফেরানো, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং প্রশাসনে গতি আনা অন্যতম। কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই অপ্রত্যাশিত কিছু বাস্তবতা রুদ্ধ করে দেয় সরকারের গতিপথ। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও এলএনজি টার্মিনালে আগুনের কারণে জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, বন্যা পরিস্থিতি তারেক রহমান সরকারকে নতুন করে চাপে ফেলে। সেই চাপ মোকাবেলা করেই ৬ মাস কেটে গেল। কতটুকু বাস্তবায়ন হলো নির্বাচনী প্রতিশ্রুতি, সেই উত্তর দিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। যেগুলো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে, যেখানে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটাই কিন্তু বাস্তবায়নে সচরাচর একটা দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়, একটা লম্বা সময় প্রয়োজন হয় এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম এবার বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর দ্রুত গতিতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম কার্যকর করা শুরু করেছে। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড। ৬ মাসের অগ্রাধিকার কর্মসূচি, কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা সোলার বেসড এনার্জিকে প্রায়োরিটাইজ করছি, রিসাইক্লিং এবং রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রায়োরিটাইজ করছি। আমরা এনার্জি ক্রাইসিসটাকে আসলে 360 ডিগ্রি একটা সলিউশন হিসেবে দেখি, যেখানে যতগুলো সম্ভাব্য সোর্স আছে সবগুলো নিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ তৈরি করতে হবে। দেশে বিনিয়োগ বান্ধব, বাণিজ্য বান্ধব নীতিমালা করা হচ্ছে, কীভাবে বাণিজ্য সম্প্রসারণ করা যায়, কীভাবে বিদেশি বিনিয়োগ আনা যায়, যার মূল ভিত্তি হয়ে উঠবে কর্মসংস্থান। একই সাথে আমাদের ইতিমধ্যে দেখেছেন যে পলিসি অ্যাডাপ্ট করা হয়েছে, যেখানে বন্ধ কলকারখানা খুলে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি কতটা সফল হবে তা এখনই বলা যাবে না, ছেড়ে দিতে হবে ভবিষ্যতের হাতে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বাদ দিলে সরকার ভালোভাবেই এগুচ্ছে বলে মনে করেন তারা। বিএনপির সরকারের মূল্যায়ন করা এই সমস্যাটার সময় আসে নাই, আর কি আরও সময় দিতে হবে। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথে হাঁটছেন, তার কর্মসূচিগুলোকে তিনি প্রাধান্য দিচ্ছেন। তবে তার এই কর্মসূচি কতটা সফল হবে এটা ভবিষ্যৎ বলে দিবে। সরকার যখন যাত্রা শুরু করেছে তখন আর্থিক যে একটা কাঠামোটা ছিল, মানে একেবারেই একটু বঙ্গুর আর্থিক কাঠামো, সেই আর্থিক কাঠামোটাকে দায়িত্ব নিয়ে সেই আর্থিক কাঠামোর যে ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা, ব্যাংকিং কাঠামোটাকে একটি শক্ত অবস্থায় দাঁড় করানো, এটি এখনও সমর্থ হননি, বাট সরকার চেষ্টা করছেন। বিনিয়োগ যেভাবে আসার কথা সেভাবে এখনও শুরু হয়নি। তবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে বিএনপি সরকারের সাফল্য হিসেবে দেখছেন কূটনীতিকরা। একই সাথে ভারতের সাথে মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তাও তারেক রহমান সরকারের বড় সাফল্য বলে মনে করেন তারা। সরকার মনে করছে প্রথম ১৮০ দিনই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ভিত্তি তৈরি হয়েছে। চূড়ান্ত মূল্যায়নের সময় না হলেও এটি সরকারের গতিপথ বোঝার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। এমন দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনও জানে না বাংলাদেশ। আইনি লড়াইয়েই তাকে ফেরানো হবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পরে দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জুলাই আন্দোলনে তাদের একটি বড় ভূমিকা ছিল এবং তাদের ভূমিকার কারণে 1400 লোক শহীদ হয়েছে, প্রায় 30,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে। সেই কারণে ও জনাব উবায়দুল কাদের সহ যে 7 জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। আবারও ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। গত রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এরই মধ্যে সকালে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সকাল 9টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 109 মিলিমিটার। সাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে গত 5 থেকে 12 জুলাই অতি ভারী বৃষ্টিপাতে নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। চট্টগ্রামে জলাবদ্ধতার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর চিত্র কেমন দেখছেন এবং এ ব্যাপারে আবহাওয়া অফিস কি বলছে? সুরভি, আপনি যেটা বলছেন যে 3 ঘন্টার যে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সে কারণে নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন আমি এই মুহূর্তে চকবাজার এলাকায় আছি। এর আশেপাশে যেই মসজিদ, বাজার সহ স্কুল, কলেজ সব জায়গায় বাড়ি করে এখানে কিন্তু পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এবং সেই কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। শুধু এই চকবাজার বা কাপাসগোলা এলাকা নয়, এখানে বাকলিয়া, বদ্দারহাট, জামালখান, পাঠানটুলি, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় আজকে হাঁটু পরিমাণ থেকে কোমর পর্যন্ত পানি হয়েছে। তো এখানে আপনি জানেন যে 10 বছর ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে এবং এখানে 4টি প্রকল্পের মধ্যে প্রায় 10,408 কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়েছে এবং এর ফল এখনও পর্যন্ত সাধারণ মানুষ পাচ্ছে না। মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। তবে প্রকল্প পরিচালকরা আমাদেরকে যেটা বলেছেন যে এটি হয়তো আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ তাদের প্রকল্পের কাজ শেষ হলে প্রায় 98% তাদের কাজ শেষ হয়েছে এবং পুরোপুরি শেষ হলে নগরবাসী এর সুফল মিলবে এমনটি জানিয়েছেন। আর আবহাওয়া অফিস আমাদেরকে যেটা বলেছেন, আজকে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। তারা বলছে এটি ভূমি ধসের আশঙ্কা এবং সে কারণে সাধারণ মানুষকে তারা সচেতন থাকতে বলেছেন। প্রশাসন ও পাহাড় থেকে সাধারণ মানুষকে সরে যেতে নির্দেশ দিয়েছেন। সুরভি, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর। এখন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে, অন্যথায় নিবন্ধন পাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অটোরিকশার নিবন্ধন দেবে সিটি কর্পোরেশন। রাজধানীতে 8টি জোনে ভাগ করে 8 রঙে চলবে এই রিকশা। পর্যায়ক্রমে 13টি জোনে ভাগ করা হবে। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সৌর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি। মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে পৌরসভা সহ সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রশাসন পুরোপুরি সেবা নিশ্চিত করা সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করা হবে। ধরেন আমাদের সিটি কর্পোরেশন 13টি, তাদের অধীনস্থ অনেক অফিস রয়েছে। জেলা পরিষদ 61টি, তাদের অধীনে আবার ডাকবাংলো রয়েছে 526টি, অডিটোরিয়াম হল রয়েছে 163টি। এরপরে উপজেলা পরিষদ কমপ্লেক্স রয়েছে আমাদের 503টি। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানির আওতায় এবং এই সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রাথমিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি।
আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। ফুটবল। দেশের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে ঢাকায় পা রেখেছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ক্লাউদিও ক্যানিজিয়া। ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার একসময় সতীর্থ ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সোমবার বিকেলে রাজধানী ফর্টিস গ্রাউন্ডে ফাইনালের পর পুরস্কার বিতরণে অংশ নেবেন ক্যানিজিয়া। এরপর ফুটবল প্রেমী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। আর্জেন্টিনার হয়ে 50টি আন্তর্জাতিক ম্যাচে 16 গোল করা এই ফরোয়ার্ড স্কুল পর্যায়ে ফুটবলারদের সঙ্গেও সময় কাটাবেন। একই সঙ্গে দেশের বয়সভিত্তিক ফুটবলের প্রসার, বিকাশ এবং ভবিষ্যতের যৌথ সম্ভাবনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেবেন 1990 বিশ্বকাপের এই ফাইনালিস্ট। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।